প্রিয় শ্রোতা মণ্ডলী, সৃজা ব্যাকরণমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে একটি অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একদম শৈশব থেকেই একটা জিনিস জেনে আসছি, আমরা যখন লিখতে যাই তখন কোথাও দন্তান্ন কোথাও মূর্ধান্য, কিন্তু উচ্চারণে সবই দন্তান্ন। মূর্ধান্যটা কোথায়? কেবল তৎসম শব্দে। আমার বাংলা ভাষায় প্রায় 55,000 তৎসম শব্দ আছে। এর মধ্যে যখন দেখি যে কোনো কোনো ক্ষেত্রে মূর্ধান্য আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে নেই, এর মধ্যে আমাদের দ্বিধায় পড়তে হয়। কখন দ্বিধায় পড়তে হয়? যখন আমরা নিয়ম না জানি। নিয়মটা ভালো করে জানতে হবে। অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটি নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমাদের পরিষ্কার করা দরকার। সেটি কি? এই নত্যবিধি, এই সূত্রটি আমরা দেখব আজকে। দেখার আগে আমরা জানবো নত্যবিধি সূত্র মানে কি। মূর্ধান্য, তারপরে তয় বফলা, এটি হলো নত্য। ত মানে অধিকার, তত্ত্ব মানে তত্ত্ব, তৎ মানে তার, তত্ত্ব মানে তার অধিকার। কার অধিকার? এই নত্য মানে নয়ের মধ্যাহ্নের অধিকার, সত্য মানে মূর্ধন্যের অধিকার, মানে সে মধ্যাহ্ন বসবে আর সত্যবিধানে মধ্যাহ্নিস্ব বসবে। এইভাবে আমরা নত্য তত্ত্বের বিষয়টির মধ্যে একটি বিষয়কে আমরা নিয়ে আসব, যে কোথায় দন্তান্ন, তথ দথ দন্তের ন, সে কিন্তু দন্ত বলতেই আছে, আমি দন্তের ন মানে দাঁতে উচ্চারিত ন। আমরা যখন কথা বলি ত থ দ ধ দন্তের ন, আমাদের সাধ্য নেই যে দাঁতের মধ্যে জিহ্বাকে না লাগিয়ে বলি, দন্তকে টাচ করে বলি, এটার নাম দন্তবর্ণ। আর ট ঠ ড ড মূর্ধান্য বলার সময় জিভের ডগাটা উল্টে যাচ্ছে মারির দিকে, মূর্ধার দিকে, ট, এই জন্য সেটা মূর্ধা। তাহলে একটা মূর্ধা মানে দন্তের পিছনের অংশ, আর একটা হলো দন্তের প্রায় সামনের অংশ। এই নিয়ে দন্ত আর মূর্ধান্য। শুধু তাই না, দন্তান্ন এবং মূর্ধান্যকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করে দেখতে পারি। কিভাবে দেখতে পারি? দন্তান্ন জিনিসটা যেমন একটু খাটো এবং এর মাত্রাটা পূর্ণ, আর মূর্ধান্যর মধ্যে এটা একটু লম্বা আকৃতির মনে হয় এবং এটার মাত্রাটা অর্ধেক, অর্থাৎ এটি অর্ধমাত্রা, এটি পূর্ণ মাত্রা। এটা একটা খাটো, এটা আমি, আর এটা অমিতাভ বচ্চন, এরকম মনে হতেই পারে। এইরকম ন এবং ন বনামকে একটি সূত্রে আমরা আসব। সেই সূত্রটি হচ্ছে এই চারটি আমার কি বলে উপসর্গ বা উপসর্গের মতো কিছু টুকরো আমাকে মধ্যাহ্ন করতে কিভাবে সাহায্য করে। সেই চারটি কি? প্রথমটি হলো প্র, একটি উপসর্গ, পরা, পূর্ব, অপর। এর পরে যদি অন্য শব্দটিকে সংযুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ এটিকে যদি উপসর্গের সাথে একটা সন্ধি করে দেই, তাহলে আমার কি দাঁড়ায়? ফলটা কি দাঁড়ায়? দাঁড়ায় দন্তান্ন, আর দন্তান্ন থাকে না, মূর্ধান্যতে রূপান্তর হয়ে যায়। কেন মূর্ধান্যতে রূপান্তর হয়ে যায়? এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা র আছে, র কিন্তু মূর্ধা। রি কিংবা র মূর্ধা, ওই জাতে জাতে সে মিলবে। মূর্ধা মূর্ধান্যকে নেবে, দন্তান্নকে সে নেবে না। নেবে না বলেই প্রয়ের সাথে অন্য যুগর সাথে সাথে প্র প্রাণ্য হয়ে মূর্ধান্য হয়েছে নিচে। পরান্ন, পিঠেরটা নিচে কেন গেল আমরা বলবো। পূর্বাহ্ন, অপরাহ্ন, এগুলো র থাকায় মূর্ধান্য হয়েছে। এখন ছিল পিঠে, নিচে কেন গেল? খুব সহজ একটি হিসাব। এই জন্য এই যে নিচে চলে গেল, মূর্ধান্য হয় নিচে দিলে মাত্রাটা অর্ধেক দেয়া যায়, আর দন্তান্ন মাত্রাটা অর্ধেক দেয়া যায় না, একটা মিরর হয়ে এইভাবে বেঁকে যায়। আয়নায় দিলে দেখা যাবে আবার ওই দিকে ঠিক এইভাবে আসছে, তখন এইটা পূর্ণ মাত্রা পায়। এইটি তাই দন্তেন্ন, এখানে আছে হ প্লাস দন্তেন্ন, আর এটার মধ্যে আছে হ প্লাস মূর্ধন্য। আমরা এটা এখানেও দেখাইছি, এই যে পূর্ণ মাত্রা হ প্লাস দন্তান্ন, অর্ধমাত্রা হ প্লাস মূর্ধন্য, এবং এই যে প্রাণ্যে নিচে গেছে, পূর্বাহ্নে নিচে গেল, কিন্তু মধ্যাহ্ন এবং সায়াহ্ন কেন নিচে গেল না, পিঠে রইল? তার কারণ কিন্তু প্র এবং পূর্ব এখানে আছে। প্রপরা পূর্ব অপর থাকলে নিচে যাবে, আর প্রপরা পূর্ব মানে র না থাকলেই মধ্যাহ্ন, সায়াহ্ন, চিহ্ন, আহ্নিক, অহ্ন এগুলো পিঠে চলে যাচ্ছে। অর্থাৎ র ছাড়া বর্ণ হলেই সে কিন্তু আর মূর্ধায় আসতে পারতেছে না, দন্তের মধ্যে তাকে হাবুডুবু খেতে হচ্ছে। এটির একটি সহজ ব্যাখ্যা করতে গিয়ে একবার আমাদের এক শিক্ষক স্যার, ওনাকে শ্রদ্ধা করি, উনি টিটি কলেজের শিক্ষক ছিলেন, আমাদের বুঝাচ্ছিলেন যে দেখো পূর্বাহ্ন কেন নিচে জানো, এই যে সূর্যটা
পূর্বাহ্ন সকালবেলায় নিচে থাকে, তাই পূর্বাহ্ন নিচে চলে গেছে, ঠিক আছে। আর এইটা অপরাহ্ন, মনে করো পশ্চিমে তো বিকেলবেলা, তাই অপরাহ্ন এটিও নিচে চলে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। আর সূর্য যখন উঠে তখনও নিচে থাকে, তাই এই দুইটা নিচে। চমৎকার, আমরা খুব খুশি হচ্ছিলাম। কিন্তু মধ্যাহ্ন হচ্ছে এইরকম যে পিঠে থাকে, কারণ মধ্যাহ্ন সূর্য উপরে থাকে। চমৎকার ব্যাখ্যা, অনেকেই বিগলিত, অনেকেই বাহবা হাততালি দিচ্ছে। হঠাৎ বললাম, স্যার আমার একটা প্রশ্ন ছিল, কি তাহলে প্রাণ্য শব্দ যে এটা দুপুরবেলা, কিংবা সায়াহ্ন যে সন্ধ্যাবেলা, এ তো আরো নিচে যাওয়ার কথা ছিল, পিঠে গেল কেন? স্যার বলল, তাও তো কথা। অর্থাৎ এটি আর মিলল না। আমরা এটাকেই বলি সবচেয়ে সোজা মিল, অনেকটা গুজা মিল। আমরা এইরকম, স্যার কিন্তু বুঝে ফেলেছে, স্যার আর এটা নিয়ে অগ্রসর হলো না। কিন্তু আমি একটু অগ্রসর হলে তারপরে আমি বুঝেছি এই ধরনের কেন হয়। এই ব্যতিক্রমও একটা নিয়ম। সেই ব্যতিক্রম কি? যখন সায়াহ্ন হলো না, তার জন্য সংস্কৃতে একটা কারিকা, একটা শ্লোক আছে, কচ্চিৎ কচ্চিৎ তফাতে যথা সাগি মুখে দাড়ি যথা। ব্যাখ্যাটা কি? যে কখনো কখনো তফাৎ বা পার্থক্য হয়, ছাগলেরও দাড়ি হয়। এই জন্য কচ্চিৎ কচ্চিৎ তফাৎ যথা সাগি মুখে দাড়ি যথা। ছাগলের দাড়ি হয়, ছাগল তো মেয়ে গোত্রের প্রাণীর মধ্যে, বরং ওটা পুরুষ গোত্রের তো দাড়ি হয় না। আর এই দিক দিয়ে মানুষের কি হয়? পুরুষের দাড়ি হয়, মেয়ে লোকের হয় না। এই জন্য এটা কচ্চিৎ কচ্চিৎ তফাৎ হয় বলে সায়াহ্নকে এখানে দিয়ে আমরা আরেকটা গোজামিল দিতে পারতাম। কিন্তু এইটা আসলে ব্যাখ্যা নয়। ব্যাখ্যাটা এইখানেই থাকতে হবে। আমাদের পরা পূর্ব অপরের পরে যদি অন্য, মানে দিন, যাকে আহ্নিক গতি বলি, দিন, এই অন্য থাকে, তখন সে পরাহ্ন প্রাহ্ন এইভাবে শব্দ তৈরি করে। তৈরি করার সময় কি করে? যে পিঠেরটা নিচে চলে যায়। আবারও বলছি, নিচে চলে যাওয়ার কারণ কি? পরা পূর্ব অপরের র আছে, র থাকলে নিচে যাবে, নিচে গেলে সে হয় নিচে যে অর্ধমাত্রার জন্য এইভাবে থাকবে। এই জন্য আমরা এইভাবে, এটা ব্যাখ্যা আজকে থেকে যেন এই ভুলগুলি না হয়। মধ্যাহ্ন কেন হয় না? মধ্যাহ্নে পরা নেই। প্রাহ্নতে কেন হয়? পূর্বাহ্নে কেন হয়? কারণ পরা পূর্ব অপর, ওখানে র আছে। আমরা আবারও বলছি, তাহলে আমরা শেষ করতে চাই এটা দিয়ে, যে আমাদের আজকে থেকে যেন এই ভুলটা হয় না। আমরা মধ্যাহ্ন, সায়াহ্ন, প্রাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন এইসব লেখার সময় আমরা কোনটা নিচে দেব আর কোনটা পিঠে দেব। পিঠে তখনই দেব যখন র এর সাথে কোনো সংস্রব থাকবে না, অর্থাৎ পরা পূর্বের সাথে সংস্রব না থাকলেই আমরা পিঠে দেব। যেমন মধ্যাহ্ন, সায়াহ্ন, আহ্নিক চিহ্ন। কিন্তু যেই রয়ের সাথে সংস্পর্শে আসবে হ এবং ন, তখন সাথে সাথে, এবং হ থাকাতেও কিন্তু আরেকটা নিয়ম আছে, যে রয়ের পরে হ থাকলেও কিন্তু দন্তান্নটা মূর্ধান্য হয়ে যায়। তার প্রমাণ হলো গ্রহণ। এই যে রয়ের পরে হ মধ্যাহ্ন হয়, তাই অন্যের মধ্যে যে হটা ছিল, এই যে প্রহন্ন, এই হটা রয়ের পরে হ থাকার পরেও কিন্তু সে মূর্ধায় পরিণত হয়ে নিচে চলে গেছে অর্ধমাত্রা হয়ে। তাহলে আশা করি আজকে যারা এই ক্লাসটি ফলো করবে, আজকে যারা এই ক্লাসটি দেখবে, তারা এই বিষয়ের বিভ্রান্তিটা দূর করবে। এবং এরকম করে টুকরো টুকরো করে আমরা এই পুরো জিনিসটাকে দাঁড় করাবো। মানে প্রত্যেকটা নত্যবিধানের নিয়ম আমরা নিয়ে আসবো, কিন্তু এরকম মানে এককভাবে একটা একটা করে আনবো, যাতে করে আমাদের পরীক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থীরা, কিংবা যারা বানান শিখতে চায় তারা, কিংবা বানান যারা নিয়ে গবেষণা করে তাদের প্রত্যেকের কাজে লাগে। আশা করি আজকে এই পর্যন্তই রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।